দোস্তরা, মাউন্ট মোনেনকো নামের একটি পর্বত, যার নিচে লুকিয়ে আছে কয়েক বছর পুরনো একটি হীরার খনি। কিন্তু কেউ একজন আছে যে বছরের পর বছর ধরে তার রক্ষা করে আসছে। আর যখন তার মোকাবেলা হলো মানুষের সাথে, তখন কি হলো চলুন দেখি। চার্লস আর জেফ্রি নামের দুজন অনুসন্ধানকারী আফ্রিকার মাউন্ট মোনেনকো পাহাড়ের কাছে সেই ঘন জঙ্গলে যায়, যেখানে তাদের অনুসন্ধান থেকে জানা গেছে যে এই জায়গায় একটি ব্লু ডায়মন্ড আছে, যার দাম এতটাই বেশি যে সেটি পৃথিবীকে 7 বার খাওয়াতে পারে। কিন্তু সেটা খুঁজে পাওয়া এতটাও সহজ নয়। এই বিষয়টাই সে টেক্সাসে তার হেডকোয়ার্টারে জানায় যে এখনও তাদের কয়েকদিন আরও লাগবে। তার এই কথাটা ডক্টর রোজ দেখছিলেন, যিনি ট্র্যাফকেশন নামের কোম্পানির ম্যানেজার এবং চার্লসের ফিয়ান্সেও। এতেই জেফ্রি চার্লসকে কোথাও চলে যেতে বলে, তাই সে কলটা কেটে দিল এবং তারপর তার সাথে চলে গেল, যেখানে আসলে জেফ্রি এমন একটি শহর আবিষ্কার করেছিল যা আগে কেউ কখনো দেখেনি। কিন্তু এখন সেটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কিন্তু তাদের পুরো বিশ্বাস আছে যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। কিন্তু জেফ্রি বলে সে নিজে ওপরে যাবে, কারণ নিচে কেউ থাকা দরকার যাতে সে তাকে গাইড করতে পারে। তাই চার্লস নিচেই থাকে এবং তার বন্ধুকে ওপরে পাঠায়। কিন্তু দোস্তরা, কিছুক্ষণ পরেই চার্লসের হাতে এসে পড়ে জেফ্রির একটি চোখ। হ্যাঁ, তাকে কেউ মেরে ফেলেছিল, কিন্তু সেটা কে তা আমাদের বলা হয়নি। এবং তখনই চার্লসও সেখান থেকে উধাও হয়ে গেল। এদিকে ডক্টর রোজ যখন আবার চার্লসের সাথে কানেক্ট করার চেষ্টা করলেন, তখন সেখানে এই দুজনের কোনো জবাব আসছিল না। কিন্তু হ্যাঁ, তাদের কাটাছেঁড়া লাশ পাওয়া যাচ্ছিল টিম মেম্বারদের, যা দেখে সকলে অনেক বেশি ভয় পেয়ে যায়। এমন সময় তাদের কাছে আরও কিছু দেখা দেয়, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু হ্যাঁ, তার আকারটা বেশ বড় ছিল। এমন সময় কোম্পানির সিইও এবং চার্লসের বাবা ট্র্যাভিস এই বিষয়ে তথ্য নেন, যে সময় রোজ তাকে বলেন যে এই বিষয়ে সেখানকার লোকদের জানিয়ে দেওয়া উচিত। কিন্তু ট্র্যাভিসের বক্তব্য ছিল এটা করলে সে সমস্ত বর্ডারগুলো বন্ধ করে দেবে, কারণ এই টাস্কটা একেবারে সিক্রেট ছিল, এবং যদি মিলিটারি জেনে যায় তাহলে সেখানে আর কেউ যেতে পারবে না। আসলে দোস্তরা, ট্র্যাভিস যে কোনো উপায়ে সেই হিরেগুলো চাইছিল। তারপর যেই কারো যান চলে যাক তাতে কিছু যায় আসে না, এমনকি যদি সেটা তার নিজের ছেলেও হয়। কিন্তু রোজ এটা চাননি, তিনি তার যান বাঁচাতে চাইছিলেন। যা দেখে ট্র্যাভিস বলল যে হতে পারে এই কাজটা কোনো ট্রাইবাল গ্রুপের, যারা কোনো বাইরের লোককে জঙ্গলে আসতে দিতে চায় না। কিন্তু রোজ বিশ্বাস করতে পারছিলেন না। তাই ট্র্যাভিস বলে, ঠিক আছে, যদি তুমি সেখানে যেতে চাও তাহলে যেতে পারো, তোমার একটা টিম নিয়ে। এতে হয়তো আমরা চার্লস এবং সেই হিরেগুলো পেয়ে যাব। ট্র্যাভিস তখনও শুধু সেই ব্লু ডায়মন্ডের কথাই ভাবছিল, কিন্তু রোজ জানতেন যে সেখানে যাওয়া এতটাও সহজ নয়। সিন শিফট করে পৌঁছে যায় ক্যালিফোর্নিয়ায়, যেখানে আমরা পিটার নামের এক ব্যক্তিকে দেখি, যে একজন প্রাইমেটোলজিস্ট। সে তার বন্ধু রিচার্ডের সাহায্যে এক বন্য গরিলা অ্যামিকে ধরেছিল, যাকে এরা বছরের পর বছর ধরে ট্রেন করছে যাতে সে এদের ভাষা বুঝতে পারে। তারা অ্যামিকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেমন পেইন্টিং বানানো, মানুষের সাথে কথা বলা, যে জিনিসটা দেখে সকলে অবাক হয়েছিল যে এটা কিভাবে সম্ভব। আসলে এই কাজটা একটা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছিল, যেখানে কোনো প্রাণী যা কিছু বলবে তা মানুষ তার নিজের ভাষায় ট্রান্সলেট করে বুঝতে পারবে, একটা অর্থে গুগল ট্রান্সলেটের মতো। এভাবে করে তাদের প্রাণীদের বুঝতে সুবিধা হবে। কিন্তু একদিন পিটার নোটিস করল অ্যামি বারবার একই পেইন্টিং বানাচ্ছে, যেখানে জঙ্গলের মাঝে একটা চোখ আছে এবং সেই চোখের ভেতরে কিছু অদ্ভুত জিনিস আঁকা আছে, যা দেখে তার মনে হয় যে হয়তো সে তার বাড়িতে ফিরে যেতে চাইছে। যা তার জন্য ভালো কথাও, কারণ যদি সে কঙ্গো জঙ্গলে যায় তাহলে সেখানে সে সেই ডিভাইসের সাহায্যে অ্যামির পরিবারের সাথেও কথা বলতে পারবে, যেটা থেকে তার এই গরিলাদের সম্পর্কে আরও জানকারি মিলবে। কিন্তু এত খরচ কে করবে, কারণ এখন পিটার তো ছাত্রী মাত্র। তাই সে তার কলেজের প্রিন্সিপালের কাছে এই বিষয়ে কথা বলল, হয়তো কোনো ফান্ড রেইজ করা যায়। কিন্তু তাদের বক্তব্য ছিল যে সে এই কাজটা বছরের পর বছর ধরে করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ইনভেস্টর পায়নি। তাই ভালো হবে যে সে এখন এতে আরও পরিশ্রম করুক, অ্যামিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে চলে না আসুক। কিন্তু পিটারকে এখন তাকে পাঠিয়ে দিতে হবে, কারণ সে তাকে এভাবে কারাবদ্ধ করে রাখতে পারে না। এমন সময় সেখানে একজন রোমানীয় লোক আসে, যার নাম ছিল হাকুমা। সে বলে যে আমি পয়সা দিতে রাজি আছি, শুধু একটাই শর্ত আছে, আমাকে তোমার সাথে চলো। আসলে দোস্তরা, হাকুমার কাছে একটা আংটি ছিল, যেখানে সেই একই শেপ তৈরি ছিল যা অ্যামি বারবার তার সেই পেন্টিংগুলোতেও বানাতে থাকে। এবং এই জিনিসটা সে একটা পিটারের কনফারেন্সে দেখেছিল, তাই সে এখন সেই জঙ্গলে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। কে জানে, হয়তো রিং সংক্রান্ত কিছু পেয়ে যায়। কিন্তু এটা কি? যখন ডক্টর রোজ জানলেন যে পিটার নামের কেউ আছে যে কঙ্গো জঙ্গলে যাচ্ছে, তখন তিনি তৎক্ষণাৎ এয়ারপোর্টে পৌঁছে গেলেন এবং সেখানে তার সাথে এই বিষয়ে কথা বললেন। তিনিও তার সাথে যেতে চান, কারণ সে অ্যামি সম্পর্কে পড়েছেন। আসলে আমারও সেখানে কেউ হারিয়ে গেছে, তো আমি তার তালাশে আছি, তাই আমি যেতে চাই। কিন্তু সে না করে দেয়, কারণ সেখানে যাওয়া বিপদমুক্ত ছিল না। এমন সময় হাকুমা এসে জানায় যে তার কাছে এখন পয়সা শেষ হয়ে গেছে, তাই সে এখন এই ট্রিপ চালিয়ে যেতে পারবে না। এটা শুনে রোজ সুযোগের সদ্ব্যবহার করতে করতে বললেন যে আমি সব পয়সা দিয়ে দেব, বদলে শুধু আমাকে নিয়ে চলো। এদের কাছে আর কোনো অপশন না থাকায় তাকে নিয়ে যেতেই হয়। মানে এখন রোজও এদের সাথে উড়াল দিলেন, যার সাথে সাথেই শুরু হয়ে যায় এই গল্পের সেই থ্রিল, যা অনেকটাই মজা দেবে। তো শুধু থেকে যান।
উড়ানের সময় হাকুয়া রোজকে বলে যে সেই জঙ্গলে এমন কিছু আছে যা সবাই খোঁজে, কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি। আসলে হাকুমার একটু আন্দাজ নেই, তার চেয়ে বেশি জানকারি রোজের কাছে আছে, কিন্তু তিনি কিছু বলছেন না। কিন্তু পিটার তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ তার কাছে এই সমস্ত গল্প বানোয়ার ছিল। এমন সময়ই পাইলট জানায় যে কেউ আমাদের ওপর মিসাইল লক করে দিয়েছে, যা শুনে এদের গাইড কেলি বলে যে এই কাজটা নিশ্চয়ই ওই ট্রাইবালদের হবে, যারা পুরো জঙ্গলকে নিজেদের আন্ডারে নিতে চায়। আমাদের জাম্প করতে হবে, কারণ তারা পুরো প্লেন উড়িয়ে দেবে। তার কথা মেনে এরা একে একে জাম্প করে এবং তাদের কিছু জরুরি জিনিসপত্র সাথে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পুরো প্লেনটা ওই ট্রাইবালরা ধ্বংস করে দেয়। কিন্তু এখানে এরা সবাই যখন নিচে নামল, তখন তারা সেখানেই তাদের সমস্ত জিনিসপত্র একত্রিত করল এবং কিছুক্ষণ বিশ্রাম করার কথা ভাবল। এই ফাঁকে আমরা হাকুমাকে দেখি যে কেলির সাথে কথা বলছে, কারণ তার মনে হচ্ছে যে যদি সে তাকে নিজের সাথে মিলিয়ে নেয় তাহলে তার ভালো সাহায্য হয়ে যাবে, কারণ কেলির এই জায়গার ভালো জানকারি আছে। হাকুমার ধারণা যে এখানে 1000 বছর আগে বাদশাহ সুলেমানের খাজানা আছে, যা তিনি নিজে এই জঙ্গলেই লুকিয়ে রেখেছিলেন, যাতে কেউ তা লুট করতে না পারে, এবং তখন থেকে সেটা এভাবেই আছে, এবং সেটারই তালাশে এত লোক এখানে আসে, কিন্তু মৃত্যু ছাড়া তাদের কিছুই মেলে না। তো সেদিকে রোজ তার কোম্পানিকে আপডেট করলেন এবং জানালেন যে তারা আগামীকাল সকাল থেকে তাদের সফর শুরু করবে। আপাতত আজকের জন্য তারা এখানেই সবাই বিশ্রাম করছে। সকাল হলে এদের কাছে দুজন আদিবাসী আসে যাদের ভাষা কেলি বোঝে। তাই সে তাদের বোঝায় যে তারা যা ভাবছে তেমন কিছুই নয়, এখানে আমরা তাদের কোনো ক্ষতি করতে আসিনি, বরং তারা কোনো জিনিসের তালাশে আছে। এতটা বলার পর সেই আদিবাসীরা তাদের জানায় যে তাদের একজন সাদা লোক আহত অবস্থায় পাওয়া গেছে, যা শুনে রোজের মনে হলো হয়তো সে চার্লস হবে, কিন্তু গোত্রে গিয়ে জানা গেল সে বব। চার্লসের সাথে সেও এসেছিল, কিন্তু সে কিভাবে বেঁচে গেছে তা জানা যাচ্ছিল না। কিন্তু বেশিক্ষণ নয়, কারণ যেই সে অ্যামিকে দেখল তো এতটাই বেশি ভয় পেয়ে গেল যে সেই ভয় থেকে তার স্ট্রোক হয়ে গেল এবং সেখানেই তার মৃত্যু হলো, যা দেখে সবাই ঘাবড়ে গেল, কিন্তু কেউই তার মৃত্যুর কারণ বুঝতে পারল না। কিন্তু এখন রোজ তার ফিয়ান্সেকে নিয়ে চিন্তিত হতে শুরু করেছেন। তাই তিনি কেলিকে বললেন যে আমাদের তাকে খুঁজে বের করতে হবে যত দ্রুত সম্ভব। তাই তাড়াতাড়ি করে এখন সেই লোকেশনের দিকে চলো যেখানে আমরা শেষবার তাকে দেখেছিলাম। এতটা বলার পর এরা কিছু র্যাফটের ব্যবস্থা করে এবং সেটার সাহায্যে তারপরে এই নদী পার হয়। এখন রাস্তায় কেলি আর হাকুমা সেই খজানার বিষয়ে কথা বলছিল, যা শুনে রোজ জিজ্ঞেস করলেন যে এটা কি সব সত্যি। তো কেলি বলল, যতদূর আমার মানা তো হ্যাঁ, এমনটাই বলা হয়। 1000 বছর আগে বাদশাহ সুলেমানের এখানে ঝিলমিল নামের একটা শহর হতো, কিন্তু একদিন সেটার পর হামলা হলো, তো তিনি তার খজানাটা কোনো পর্বতের নিচে লুকিয়ে দিলেন এবং এমন কোনো জিনিসের দায়িত্ব দিলেন যে জিনিস আজও তার রক্ষা করে। তাই অনেকে বলে যে তাকে খুঁজতে অনেকে এসেছিল, কিন্তু কারও নসিব হয়নি। কথা থামিয়ে হাকুমা বলে, মানো আর না মানো, সেই অ্যামি গরিলা জানে যে সেই খজানা কোথায়। যা শুনে রোজ বললেন সে একটা জানোয়ার এবং এখনও অনেক ছোট, তাকে কিভাবে চেনা যাবে। তখন হাকুমা একটা ছবির কথা বলে, যা সে আজ থেকে 15 বছর আগে একটা নিউজে। তার এই কথা শুনে কেলি বলে যে এরকম কিছু নেই, এটা সব বানোয়াট গল্প, আমি তো এটা বইয়ে পড়েছিলাম, যা তোমাকে বলে দিয়েছি। কিন্তু হাকুমার পুরো বিশ্বাস আছে। এই নদী পার করতে করতে এদের রাত হয়ে যায়, যে সময় এদের উপর একটা হিপো হামলাও করে দেয়, কিন্তু সময় মতোই সবাই তাকে তাড়িয়ে দেয় এবং অবশেষে পরের দিন সেই আগ্নেয়গিরির কাছে পৌঁছে গেল, যার সম্পর্কে সর্বত্র লেখা আছে যে সেই ঝিলমিল শহর এখানেই কোথাও আছে এবং এই জায়গাতেই অ্যামিরও জন্ম হয়েছিল। তাই সে তার পুরনো বাড়িতে এসে অনেক খুশি ছিল। সবাই তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এই রাস্তাটা বেশ বিপজ্জনক ছিল, কারণ এখানে তাদের খাড়া খাড়া পাথরের চড়াই উঠতে হয়েছিল, যেটা করতে তাদের একটু মুশকিল হয়। এই সময় অ্যামির সাথে সেখানে তার কিছু গরিলা সঙ্গীও দেখা দেয়, কিন্তু তারা তাকে মেনে নিতে অস্বীকার করেছিল, যাতে তার অনেক কষ্ট হয়। তো পিটার তাকে বোঝায় যে তোমার মন খারাপ করার দরকার নেই, কারণ এটাই তোমার বাড়ি এবং এখন তুমি অনেক নতুন, তাই এরা চিনতে পারছে না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিছুটা চলার পর এদের সেই ক্র্যাশ প্লেনটাও পেয়ে যায়, যার কাছেই সেই জায়গাটা ছিল যেখানে চার্লি তার সঙ্গীদের নিয়ে ক্যাম্প করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সেখানে এমন কোনো চিহ্ন ছিল না যেটা থেকে বোঝা যায় যে তারা এখানেই ছিল, না সেই লাশগুলো ছিল। মনে হচ্ছিল যেন কেউ তাকে নিজের সাথে নিয়ে গেছে। তো এখন এরা কিছুটা সামনে আরও এগিয়ে যায়, হয়তো সেখানে কিছু মিলে যায়। কিন্তু যেমন যেমন এরা এই ঘন জঙ্গলের ভেতরে যাচ্ছিল, তাদের সেখানকার কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছিল। সরু সরু গুহার মধ্য দিয়ে এরা এমন একটা জায়গায় পৌঁছে যায় যা কঙ্গো জঙ্গলের একদম মাঝখানে আছে। এটা আসলে সেই ঝিলমিল শহর যা জেফ্রি পেয়েছিল এবং এখন এরাও পেয়ে গেল।
হাকুমা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে সত্যিই এখানে পৌঁছে গেছে, কারণ এখন এই সব জিনিস সম্পর্কে শুধু বইয়ে পড়েছিল। সে বলল যে এখন সেই খজানা এখানেই কোথাও পোতা আছে, কিন্তু এখন তার রক্ষা কিছু নরখাদক প্রাণীরা করে। কিন্তু তার এই সব কথায় কারও কোনো আগ্রহ ছিল না, কারণ তাদের এখন চার্লিকে খুঁজতে হতো। কিন্তু এখানে আমরা অ্যামিকে দেখি, যে বারবার সেই শহরের মেন গেটে তৈরি মূর্তিটা দেখছিল, যেখানে সেই একই চোখ তৈরি ছিল যা সে পেইন্টিংগুলোতে বানাতে থাকত। এর মধ্যে এদের সামনে এগিয়ে যাওয়ার পর একটা গুহা মিলল, যার ভেতরে যাওয়াটা একটু বিপজ্জনক ছিল, কিন্তু এরা তারপরেও যায়। কিন্তু অ্যামি যায় না, তাই তারা তাকে ৩ জন লোকের সাথে রেখে দেয়। ভেতরে ঢুকে এদের বেশ কিছু ধরনের মূর্তি দেখতে পায়, তো সেদিকে দেওয়ালে কোনো অন্য ধরনের ভাষা লেখা ছিল, যা থেকে বিশেষ কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু এতটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছিল হয়তো তাদের সতর্ক করা হচ্ছে যে এই জায়গা মানুষের জন্য তৈরি নয়, তাই ফিরে যাও। কিন্তু হাকুমা সেখানকার মূর্তিগুলো দেখে পাগলই হয়ে গিয়েছিল, কারণ শুধু সেই মূর্তিগুলোর দামই কোটিতে কোটিতে। কিন্তু এদের যার তালাশ সেটা তো অমূল্য, কিন্তু এটা আগে পেতে হলে তার জন্য কিছু মূল্যও চোকাতে হবে, যার শুরু এখনই হয়ে গেছে। কারণ পরের মুহূর্তেই এদের পায়ের কাছে এদেরই এক সঙ্গীর কাটা মাথা বাইরে থেকে এসে পড়ে, এবং তারপর আসে এমন একটা প্রাণী যা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আজও সেই ঝিলমিল শহরের ভেতরে বাস করে, যেটা ছিল গ্রে গরিলা, যা এতটাই ভয়ঙ্কর যে আসতেই কেলির বেশ কয়েকজন সঙ্গীকে মেরে শেষ করে দেয়। কিন্তু এদের কাছে বন্দুক ছিল, তো এরা নিজেদের যান বাঁচিয়ে নিজেদের বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেখানেও এরা নিজেদের লোকের অনেক খারাপ অবস্থায় লাশ দেখতে পায়, যা দেখে এরা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এখন রাত হয়ে গেছে এবং এমন অবস্থায় কোথাও যাওয়া ঠিক নয়, তাই এরা সেখানেই ক্যাম্প করে এবং তারপর অস্ত্র নিয়ে বসে যায়, কারণ সেই গ্রে গরিলারা এখন যে কোনো সময় এদের উপর হামলা করতে পারে, যা হয়ও কিছুটা সেরকম। কিন্তু এরা সবাই তৈরিও আছে, তাই এরা ভারী গোলাগুলি করে, যেটাতে এরা সবাই ভয় পেয়ে চলে গেল, এবং তারপর দেখতে দেখতে ভোরও হয়ে গেল। তো এরা সবাই সেখান থেকে এখন চার্লিকে খুঁজতে বের হলো। মাঝপথে এদের একটা ধ্বংসাস্তূপ দেখা গেল, যার দেওয়ালে তৈরি ছবি দেখে পিটার বলে যে কোনো এক সময় এই সমস্ত গরিলারাও পোষা ছিল, কিন্তু বাদশাহ সুলেমান তার খজানার রক্ষার জন্য এদের হিংস্র বানিয়ে দিয়েছিলেন, এবং তখন থেকে এরা সবাই এরকমই আছে। তাই আজ পর্যন্ত কেউই এখান থেকে ফিরে যেতে পারেনি। এমন সময় তীব্র ভূমিকম্প আসে, যেটাতে সেই জায়গার দেওয়ালে ফাটল পড়তে শুরু হলো, এবং সেই ঝাঁকুনির কারণে এরা সবাই নিচে একটা গুহায় পড়ে গেল, যেখানে চারদিকে শুধু এবং শুধু হিরেই পড়ে আছে, যা আকারে অনেক বেশি বড় ছিল, যা দেখে হাকুমা বলে এটাই সেই জায়গা যা থেকে পুরো পৃথিবী ৭ বার খেতে পারে। আসলে এখানে চারদিকে শুধু হিরেই পড়েছিল, যা দেখে এদের সবার হুঁশ উড়ে যায়। এমন সময় একটা হিরে হাকুমা তুলে নেয়, কিন্তু তখনই চারদিকে তৈরি হোলগুলো থেকে একে একে করে গ্রে গরিলারা বাইরে আসতে শুরু করে, কারণ এটাই ছিল তাদের দুর্গ, এবং এটারই রক্ষা তারা বছরের পর বছর করে আসছে। কিছুক্ষণেই এই সব লোকেরা চারদিক থেকে পড়ে যায়, তাই কেলি হাকুমাকে বলে যে তুমি এই হিরেগুলো ছেড়ে দাও এবং তোমার জান বাঁচাও। কিন্তু হাকুমা এতটাই লোভী ছিল যে তার জানের চেয়ে বেশি সেই হিরেগুলোর পোড়া ছিল, যার জরিমানা সে কিছুক্ষণেই মৃত্যুর মাধ্যমে পেয়ে যায়। সবাই মিলে তাকে অনেক নির্দয়ভাবে মেরে ফেলে। কিন্তু এখন এদেরও নিজেদের যান বাঁচাতে হবে, কারণ এখন আস্তে আস্তে করে তাদের সংখ্যা বাড়তেই চলেছে। এমন সময় রোজ একটা আলো দেখতে পান, তো এরা সেদিকেই এগিয়ে যায়, যেখানে গিয়ে এদের চার্লির লাশও পেয়ে যায়, যা দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়লেন। যার জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন, এখন সেই ব্যক্তি চলে গেছে। কিন্তু পিটার তাকে বোঝায় যে আমাদের কাছে বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি। কিন্তু দোস্তরা, এখন কোনো ফায়দা ছিল না, কারণ এরা চারদিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল, তাই এখন এদের আর কিছু ভাবতেই হবে। কিন্তু এর আগেই এরা কিছু করার আগে পিটারকে একটা গরিলা তুলে নিয়ে যায়, তো সেদিকে রোজকে একটা লেজার বন্দুক মেলে, যা চার্লসের লাশের পাশে পড়েছিল, যেখানে সেই হীরাটাই লাগাতে হয়। কিন্তু এখানে পিটারের জান এখন ঝুঁকিতে আছে। কিন্তু তখনই অ্যামি মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং তার ভাষায় সবাইকে থামতে বলে, যেটাতে তারা একটু সময়ের জন্য থেমে তো যায়, কিন্তু চিরতরের জন্য নয়। কিন্তু এর আগেই তারা সবাই পিটারের সাথে কিছু করার আগে রোজ সেই বন্দুকটাই ব্যবহার করেন এবং এক ঝটকায় সবাইকে শেষ করে দেন। তার লেজার এতটাই পাওয়ারফুল ছিল যে সবাই মাঝখান থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এখনও মুসিবত কম হয়নি, বরং আরও বেড়ে গেছে, কারণ মাউন্ট মোনেনকোর আগ্নেয়গিরি এখন ফেটে গেছে, যার লাভা এখন এই গুহায় দ্রুত ঢুকে যাচ্ছে। তাই এরা সেই জায়গা থেকে বাইরে আসে, কিন্তু পিটার আর অ্যামি পেছনেই রয়ে গেল, যেখানে এখন এই দুজনও যেতে পারছে না, কারণ সেই জায়গাটা এখন পুরোপুরি লাভায় পরিণত হয়ে গেছে। তো রোজ সেই বন্দুক দিয়েই একটা গাছ কেটে রাস্তা তৈরি করে দেয়, যার সাহায্যে তারা দুজনও এপারে চলে আসে। তাদের যাওয়ার কিছুক্ষণ পরেই বাদশাহ সুলেমানের পুরো শহরসহ সেই খাজানাও লাভায় বয়ে যায়। প্রকৃতির সেই খাজানা প্রকৃতিতেই ফিরে বয়ে গেল।
নিরাপদ জায়গায় এসে যাওয়ার পর রোজ ট্র্যাভিসকে কন্ট্যাক্ট করে জানান যে চার্লস এখন মারা গেছে, কিন্তু তার কোনো ফিকরই ছিল না, বরং তার তো হিরে চাইছিল। যে জিনিসটা জানতে পেরে রোজের অনেক খারাপ লাগে। সেদিকে অন্যদিকে পিটার অ্যামিকে সেখানেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটাই তার দুনিয়া এবং সে এখানেই নিরাপদ। যে কথাটা অ্যামিও জানে, তাই সে তাদের শেষ বিদায় জানালো এবং তারপর এরা হট এয়ার বেলুন নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে গেল, যার সাথে সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে গেল।